ফুলপুর গ্রামের পাশে এক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলে টোনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা টুনির বিয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু টুনি কোনো ছানার জন্ম দিতে পারেনি। আর এই কারণে টোনা টুনির সাথে সব সময় খারাপ আচরণ করত। এমনকি টোনা টুনিকে ধরে মারধরও করত। হে প্রকৃতি মাতা, আমি কি এমন পাপ করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। টুনি এসব কথা বলে যখন কাঁদছিল, তক্ষুনি সেই পথ দিয়ে এক তান্ত্রিক উল্লু পেঁচা যাচ্ছিল। আর টুনির এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচা টুনির কাছে আসে। বাছা, তুই প্রকৃতি মাকে এমন ভাবে ডাকছিস, মনে হচ্ছে তুই প্রকৃতি মায়ের অনেক বড় ভক্ত। কিন্তু বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কিসের এত কষ্ট? এরপর টুনি তার স্বামীর দুর্ব্যবহার এবং তার ছানা না হওয়ার কথা সব উল্লু পেঁচাকে খুলে বলে। শান্ত হ বাছা, শান্ত হ। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে তোর কষ্ট দূর হওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি রে। এই নে পবিত্র জল। এই জল তুই যেই মনোবাসনা নিয়ে খাবি তাই পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুনি তার সন্তান কামনা করে সেই পবিত্র জল পান করে। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়। আর টুনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো 7-7টা ডিম দেয়। প্রকৃতি মাতা, আমি ভীষণ খুশি। অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আমি একটা নয়, দুটো নয়, 7-7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পারবো। কিন্তু এই টোনা আজ কাজ থেকে ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? টোনাকে ডিম দেখানো না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। এসব কথা বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির প্রতিবেশীরা তার স্বামীর মৃতদেহ নিয়ে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। টোনা, আমি আজ ডিম দিয়েছি, আমার ছানাদের না দেখেই আমাদের ছেড়ে চলে গেলে। টোনা, ওঠো টোনা, ওঠো। এটা কিছুতেই হতে পারে না। টোনা, চোখ খোলো। টোনা, চোখ খোলো। এভাবেই টুনি টোনার মৃতদেহর পাশে কাঁদতে থাকে। টোনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো? টোনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে, তা দিয়ে ছানা ফোটাও তুমি। দেখবে তখন ছানাদের নিয়ে তুমি খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয়। আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। ও, তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু ঘরে তো এক ফোঁটা জলও নেই, যে জল খেয়ে তেষ্টা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে। আর এদিকে তো ডিমে ফাটল ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেলো। এভাবে এই ফাটল ধরা ডিমগুলো যদি রেখে যাই, তবে চিলের যদি চোখে পড়ে যায়, তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে। তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে। আর আমার ছানারা পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবেই জল খেতে যাব। এরপর টুনি বাসার খড়গুলো দিয়েই ডিমগুলো আড়াল করে রাখে। আর তারপর জল খেতে চলে যায়। টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে। আর তক্ষুনি একটি দানবী ঈগল টুনিকে ছোঁ মেরে উড়ে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবী ওই ঈগল টুনিকে ওর গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা, টুনি, এত কাঁদিস না তো। আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি তো আজকের খাবার খেয়েই এসেছি। আমি তোকে কাল খাবো। আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তাই এখন আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে পড়ছি। এরপর দানবী ঈগল ঘুমিয়ে পড়ে। আর টুনি
ঈগলের বাসায় বন্দি হয়ে যায় আর ভাবতে থাকে সে কি করে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত নেমে আসে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য জঙ্গলের পাখিরা আমাকে মারধর করে আমাকে তাড়িয়ে দিল, তাই তো বাধ্য হয়ে আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় আশ্রয় নেই? আরে ওই তো একটা পুরনো বাসা দেখা যাচ্ছে, দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জোটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন খালি বাসা দেখে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর ফাঁকা, এবার তাহলে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। ও, মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে, এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর মাঝে থেকে 7টি ছানা বেরিয়ে আসে আর অনেক কিচিরমিচির করতে থাকে। আরে, এসব ছানা এখানে কোথা থেকে এলো? এরাও কি আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে নাকি? না, এদেরকে তো কিছুতেই এখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 7টা ছানা, এদের জায়গা দিতে গেলেই তো আমি শান্তিতে থাকতে পারবো না। না, আমি কিছুতেই এদের থাকতে দেব না। আর এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির ছানাদের ঝড় বৃষ্টির রাতেই বাসা থেকে বের করে দেয়। আর এর কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় চলে আসে। আরে আরে, আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? হ্যাঁ, আমি ঈগলের কবল থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর এই তো এখানেই তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো, তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই, কি মিথ্যা কথা বলছো তুমি? এটা তোমার বাসা মানে? মিথ্যা কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান্না দিয়ে টুনি ঘরের মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে। আর পুরো বাসা খুঁজেও টুনি তার ডিমগুলোকে দেখতে পায় না। হে প্রকৃতি মাতা, আমার ডিমগুলো কোথায় গেল? আর এই, তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমায়। আরে, কিসের ডিম আর কার বাসা? তুমি মিথ্যা বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে। আর তর্ক করতে করতে ভোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, এটা আবার কে? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি সুখী পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে সুখী পায়রার সাথেও শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয়। বলে যে সেই তার 7 ছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, সদ্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো আমরা সবাই মিলে তোমার ছানাদেরকে খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। এদিকে টুনির ছানাগুলো এক গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল। আর তক্ষুনি সেদিক দিয়ে সেই উল্লুক তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তি তো বলছে তোরা সেই টুনির 7টি ছানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট্ট ছোট্ট 7টি ছানা শালিকের তাড়িয়ে দেওয়ার কথা সমস্ত ঘটনা খুলে বলে। ছানাদের এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়। আর তান্ত্রিক উল্লু পেঁচা জাদু করে 7টি ঘর বানায়। আর 7 কন্যাকে 7টি ঘর বানিয়ে দিয়ে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর তক্ষুনি শালিক, টুনি, সুখী পায়রা সেখানে চলে আসে। 7 ঘরে 7টি কন্যা? টুনি, এরাই হলো তোমার 7টি কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
আমার অনেক দিনের ইচ্ছে পাখির ছানা খাওয়ার। শুনেছি পাখির ছানা খেতে নাকি অনেক সুস্বাদু। আমি এক্ষুনি আমনগরী ছেড়ে লোকালয়ে যাব, যেখানে পাখিরা বাস করে, আর মজা করে পাখি খাবো। এসব বলে এক রাক্ষসী আম আমনগরী থেকে উড়াল দেয়। এই তো এই তো পেয়েছি। এখানে তো অনেক পাখিও দেখতে পাচ্ছি। তার মানে এই বনে পাখির ছানাও আছে। ইস, এক্ষুনি আমার জিভে জল চলে এলো। একবার একবার শুধু পাখির ছানা পাই, খপ করে ধরে খপ করে খাবো। আরে আরে, এত বড় বন, তবুও কিনা কোনো পাখির ছানা নেই। কত কত পাখির বাসা দেখলাম, অথচ একটা বাসাতেও কিনা পাখির কোনো ছানা নেই। আচ্ছা, এরা আবার কোনোভাবে জানতে পারেনি তো? ধুর, ওরাই বা জানবে কি করে? আরে আরে, ওই তো ওই তো একটা স্কুল দেখতে পাচ্ছি। ওই স্কুলে নিশ্চয়ই অনেক পাখির ছানারা থাকে, আর সবাই মিলেমিশে পড়াশোনা করে। যাই যাই, আমি বরং ওখানেই যাই। বাচ্চারা, আজকের মতো তোমাদের পড়াশোনা শেষ। যাও যাও, সবাই সাবধানে বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ, কাল সময় মতো সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার। এই এই, চল চল, সবাই চল। কি মজা, সত্যি গরম গরম রুটি। কি মজা ওই তো ওই তো কত পাখির ছানা। স্কুলের ভেতরে এতগুলো ছানা ছিল, আর আমি কিনা শুধু শুধু এত কষ্ট করে খুঁজে হয়রান হচ্ছিলাম। আয় ছানারা, আয়, একবার শুধু এই স্কুল গেটের সামনে আয়, তারপরেই তোদের সবাইকে আমের পেটে যেতে হবে। এই এই, থাম থাম, তোরা থাম। ওই দেখ, স্কুলের গেটের সামনে একটা আম। বাবা রে বাবা, এত বড় আম! আর আর আমটা দেখতে কত ভয়ঙ্কর। দেখ দেখ, তোরা দেখ। একে একে, তাই তো। তুই তো ঠিকই বলেছিস টুনটুন। দেখ দেখ, আমের আবার হাত পা থাকে নাকি? আমার তো মনে হচ্ছে এটা এটা কোনো রাক্ষসী আম। এই আমটা বোধহয় আমাদের সবাইকে গিলে খেতে এসেছে। এই এই, সবাই পালা পালা, এখান থেকে পালা বলছি। এই এই, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? তোরা তো একটা চানাও বাঁচবি না। আজ তোদের সব কটাকে আমি গিলে গিলে খাবো। এই এই, দাঁড়া দাঁড়া বলছি। স্যার, ও স্যার, আমাদের বাঁচান স্যার। রাক্ষসী আম যে আমাদের তাড়া করেছে। ও স্যার, স্যার। রাক্ষসী আম তার লম্বা লম্বা হাত দিয়ে একটা একটা করে ছানা ধরে আর কপ করে গিলে খায়। এভাবে একে একে সব কটা পাখির ছানাকেই রাক্ষসী আম খেয়ে ফেলে। আহ, পাখির ছানা খেতে যে এত মজা, তা তো আমি জানতামই না। আহ, পাখির ছানা খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এই অবস্থায় তো আমি উঠতেও পারবো না, আর এখন তো আমি হাঁটতেও পারছি না। না, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। ছানারা বাড়িতে ফিরে না আসায় ছানাদের মায়েরা ভীষণ চিন্তায় পড়ে যায়। কি হলো? রাত তো নেমে এলো, কিন্তু আমার ছানা এখনো বাড়িতে ফিরে এলো না কেন? না না, টুনটুন তো এমন রাত করে কখনো বাড়িতে ফিরে আসে না। না না, ভোর হয়ে গেল, মেয়েটা যে এখনো বাড়িতে ফিরলো না। এভাবে আর বসে থাকা যাবে না। ব্যাপারটা যে এবার আমাকে দেখতেই হচ্ছে। আরে আরে, ও কাকুলি দিদি, সুখী দিদি, শালিক দাদা, বান্টি দাদা, তোমরা সবাই কোথায় যাচ্ছ গো? আচ্ছা দাদা, তোমরা কি আমার ছানাকে দেখেছো গো? ছানাটা সেই যে গতকাল বেরিয়েছে, আজ অব্দি ফিরলো না গো। সে কি বলছো তুমি জুনি দিদি? তোমার ছানা বাড়িতে ফিরেনি? আমাদের কারো ছানাই তো বাড়িতে আসেনি। সেই যে গতকাল স্কুলে গিয়েছে, আর তো ফেরেইনি। কি বলছো কি? তোমাদের কারো ছানাই বাড়িতে ফিরেনি? তাহলে এক রাতের মধ্যে এতগুলো ছানা কোথায় গায়েব হয়ে গেল? দিদি, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো পাখির ছানার সন্ধান পাইনি। দিদি, চলো না একবার স্কুলে গিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। একি কি, আপনারা সব গার্জিয়ানরা হঠাৎ স্কুলে? আমি তো কোনো মিটিং এর আয়োজন করিনি, তাহলে যে হঠাৎ করে আপনারা? তা শুধুমাত্র আপনাদেরই দেখছি। আপনাদের ছানা কোথায়? ওরা তো আজ স্কুলে পড়তে এলো না।
পড়তে আসবে কি করে? আপনি তো আমাদের ছানাদের আটকে রেখেছেন। বলুন, সত্যি করে বলুন, আমাদের ছানাদের আপনি কোথায় আটকে রেখেছেন? আপনারা এসব কি বলছেন বলুন তো? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কি করে? আমাদের ছানাদের তো পড়ানোর নাম করে আটকে রেখেছেন। দয়া করে আমাদের ছানাদের আপনি ছেড়ে দিন। কাল থেকে যে আমাদের ছানারা ঘরে ফেরেনি। কি বলছেন কি এসব? আপনাদের ছানারা ঘরে ফেরেনি? কিন্তু আমি তো গতকাল সময় মতোই সবাইকে ছুটি দিয়েছি। দেখুন দাদা, আমরা ওসব কিছুই বুঝি না। আমরা তো আপনার কাছে আমাদের ছানাকে পাঠিয়েছিলাম। এখন যে করে হোক আপনি আমাদের ছানাদের এনে দিন, আর নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। না না, আপনারা দয়া করে শান্ত হন। আমি দেখছি দেখছি কি করা যায়। আমার জানাশোনা একজন বুড়িমা আছে, উনি গণনা করে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ দিতে পারেন। চলুন চলুন আমার সাথে, সবাই মিলে আমরা সেখানেই যাই, চলুন। বুড়িমা, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা করুন না বুড়িমা। ছানাদের খুঁজে না পেলে যে আমার বড্ড বিপদ হবে, আপনি দয়া করুন বুড়িমা। শান্ত হ বাছা, তুই শান্ত হ। আমি আমার ধ্যান শক্তি দ্বারা দেখছি ব্যাপারটা। সর্বনাশ, তোদের বনে যে একটা রাক্ষসী আমের আগমন ঘটেছে। ওই রাক্ষসী আমের পেটের ভেতরেই যে পাখিদের ছানা আছে। ওই রাক্ষসী আমি তোদের ছানাদের গিলে খেয়েছে রে। সে কি সাংঘাতিক কাণ্ড! আমের পেটে কিনা পাখির ছানা! এটা কি করে সম্ভব? ঈগল দাদা, আপনি আমাদের মাফ করবেন, আমরা না বুঝে আপনার দোষ দিয়েছি। কিন্তু বুড়িমা, এবার আমরা আমাদের ছানাদের কি করে রক্ষা করব? এর উপায় আমার জানা নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি তো শুধু হারানো জিনিসের খোঁজ দিতে পারি মাত্র। বুদ্ধি? আমি একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা। আপনি শুধু এবার বলুন ওই রাক্ষসী আম কোথায় আছে, তারপরে আপনি দেখবেন আমার বুদ্ধির খেলা। ওই রাক্ষসী আম পুরনো বটতলার নিচে বসে আছে। উফ বাবা, পেটের ভেতরে পাখির ছানাগুলো কেমন ক্যাচ ক্যাচ করছে। গিলে খাওয়ার কারণে এরা তো দেখছি হজমই হচ্ছে না। আসলে এদের চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত ছিল। ও বাবা গো, ও মা গো, পেটটা আমার খুব জোরে ব্যথা করছে। কেন যে এদেরকে খেতে গেলাম? নড়তেও পারছি না, চড়তেও পারছি না, হাঁটতেও পারছি না, বসতেও পারছি না। মরণ দশা হলো আমার। তাই বুঝি আমরা খুশি? তোমার পেটের ভেতর খুব ব্যথা হচ্ছে তাই না গো? তবে আমি চাইলে তোমার পেটের ব্যথা ঠিক করে দিতে পারি। তুমি তুমি সত্যি বলছো? তাহলে দাও দাও, আমার আমার পেটের ব্যথা ঠিক করে দাও, সুস্থ করে দাও আমাকে। আহ আহ আমার পেটটা যে খুব ব্যথা করছে। কেন যে একটা ফল হয়ে আমি পাখির ছানাকে খেতে গেলাম, কে জানে। আমরা খুশি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার পেটের ব্যথা সারিয়ে দিচ্ছি। টুনির কথা মতো রাক্ষসী আম চোখ বন্ধ করে। এই সুযোগে টুনি আমের শরীরে ইনজেকশন দিয়ে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয়, আর একে একে আমের পেট থেকে সব ছানাদের বের করে নিয়ে আসে। উফ মা, তুমি আমাদের বড্ড বাঁচালে গো। আর একটু হলে তো আমরা দম বন্ধ হয়ে মারা যেতাম। তোরা সবাই এক সাইড হওয়া ছাড়া, আরো একটা কাজ যে আমার বাকি আছে। সর সর। তারপর টুনি আমের পেটের ভেতরে একটা বোম রেখে সেলাই করে দেয়, আর ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 9 + 9 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। টুনি বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই আমের পেটে বম ব্লাস্ট হয়, আর রাক্ষসী আম সেখানেই ধ্বংস হয়ে যায়। সত্যি টুনি দিদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। আজ তোমার জন্যই আমের পেট থেকে সব পাখির ছানারা মুক্ত হলো। এবার থেকে আমাদের সাবধান থাকতে হবে গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পতে। সেই পর্যন্ত
নিঝুমপুর বনে অনেক পাখিরা বসবাস করত। টুনি, কনিকা কাক, জগ্গু কাক, বিউটি পায়রা, সুখী পায়রা, তোতা, ঈগল আরো অনেকে সেখানে বাস করত। তারা ছিল অনেক ভালো, আর তাদের মধ্যে কনিকা কাক ছিল সিঙ্গারাওয়ালি। কনিকা কাক সিঙ্গারা বিক্রি করে তার সংসার চালাতো। কনিকা কাকের একটি ছেলে ছিল, তার নাম ছিল কনক। কনিকা কাক বনের সবার বাড়ির সামনে গিয়ে সিঙ্গারা বিক্রি করত। নিয়ে যাও, নিয়ে যাও, মজার মজার গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও, নিয়ে যাও। এই সিঙ্গারাওয়ালি, আমাকে একটা সিঙ্গারা দাও তো। আচ্ছা, তোমার এই সিঙ্গারা এত সুস্বাদু হয় কিভাবে বলো তো একটু। কি যে বলো না, এই নাও সিঙ্গারা। এভাবেই কনিকা কাক বনে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করত। এভাবেই দিন চলতে থাকে। কনিকা আবারও সিঙ্গারা নিয়ে বাড়ি থেকে বের হয়। দাদারা, দিদিরা, সিঙ্গারা নাও, সিঙ্গারা। আমার এই সিঙ্গারা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা। এই যে সিঙ্গারওয়ালি, এদিকে এসো আর আমাকে একটা সিঙ্গারা দাও তো, আমি খেয়ে দেখি। এই বলে বিউটি পায়রা কনিকার কাছ থেকে একটা সিঙ্গারা কিনে নেয় আর বলে, আরে বা, তোমার সিঙ্গারা তো অনেক সুস্বাদু খেতে। না বলে কি, কাল তো আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে। তুমি কালকে আমার বাড়িতে এসে সিঙ্গারা ভেজে দিও তো। আচ্ছা ঠিক আছে, এবার তবে চলে গো দিদি। এভাবেই দিন কাটতে থাকে। কনিকা প্রতিদিন সিঙ্গারা বিক্রি করত, যার কারণে প্রতিদিন সিঙ্গারা খেতে খেতে এখন আর কেউই আগের মতো সিঙ্গারা খেতে চায় না। এই দেখে কনিকা ভীষণ চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, না না, এভাবে যদি সবাই আমার সিঙ্গারা খাওয়া ছেড়ে দেয় তাহলে কিভাবে আমার সংসার চলবে? আমি তো না খেতে পেয়ে মরেই যাব। না, তার হতে দেয়া যাবে না। কিন্তু কি করব আমি? কনিকা তার ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। আর এমন সময়, হ্যাঁ, পেয়েছি উপায়। আমি সিঙ্গারায় নেশার ঔষধ মেশাবো, আর যে একবার আমার সিঙ্গারা খাবে সে সেই নেশায় পড়ে যাবে, আর সবাই শুধু নেশার ঘরে সিঙ্গারাই খেতে চাইবে। আর এই সুযোগে আমি অনেক বড়লোক হতে পারবো। যেমন কথা তেমনি কাজ। পরের দিন কনিকা সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে সিঙ্গারা বিক্রি করতে বেরিয়ে পড়ে। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা। সিঙ্গারা নিয়ে যাও, মজার মজার সিঙ্গারা। প্রতিদিন তোমার সিঙ্গারা খেতে খেতে বিরক্ত লাগছে, আজ আর খাবো না গো। দিদি, আজকে স্পেশাল সিঙ্গারা বানিয়েছি, একটা খেয়ে দেখোই না। আজকের সিঙ্গারাটা অনেক মজার হয়েছে। এই নাও, আজকে আমি তোমার থেকে কোনো টাকা নেব না, ফ্রিতে খাওয়াচ্ছি গো আমি। ফ্রিতে খাওয়ার কথা শুনে শালিকার না করে না, তাই সে কনিকার কাছ থেকে সিঙ্গারা নিয়ে খায় আর বলে, দিদি, তুমি তো সত্যি বলছো, সিঙ্গারা তো আজকে অন্যরকম লাগছে, বেশ সুস্বাদু। এখন থেকে এর থেকেও ভালো করে সিঙ্গারা বানাবো, বুঝেছো? আমি এখন আসি গো দিদি। এ কথা বলে কনিকা চলে যায়। আর চলতে চলতে কনিকার বিউটি পায়রার সাথে দেখা হয়। দিদি, এই নাও সিঙ্গারা, আজকে একেবারে মজার সিঙ্গারা, ফ্রিতে খাওয়াবো। গরম গরম সিঙ্গারা নাও তো। আরে বা, যে টাকা ছাড়া সিঙ্গারা দেয় না সে আবার আজকে ফ্রিতে সিঙ্গারা দিচ্ছে, ব্যাপারটা কি? আসলে দিদি, আমার ছেলের আজকে জন্মদিন, তাই ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছি। আর কথা না বাড়িয়ে সিঙ্গারাটা খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আসলে কনিকা সবাইকে মিথ্যে কথা বলে নেশার ঔষধ মেশানো সিঙ্গারা সবাইকে খাওয়ায়। সেদিন প্রায় এভাবেই কনিকা বনের প্রায় সবাইকে ফ্রিতে সিঙ্গারা খাওয়ায়। পরের দিন কনিকা আর সিঙ্গারা নিয়ে বনে যায় না, বরং বাড়িতেই বনের পাখিদের আসার জন্য অধীর আগ্রহ নিয়ে সিঙ্গারা সামনে নিয়ে বসে থাকে। এদিকে বনের যেসব পাখিরা কনিকার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা খেয়েছিল তারা সবাই কনিকার সিঙ্গারা খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে পড়ে। ওহ বাবা, সিঙ্গারা ছাড়া আজকে কিছুই তো ভালো লাগছে না। এখনো তো ওই সিঙ্গারাওয়ালি এলোই না। না, আর তর সইছে না, এখনই আমাকে ওই সিঙ্গারাওয়ালির বাড়িতে যেতে হবে। এই বলে শালিক চলে যায় সিঙ্গারাওয়ালি কনিকার বাড়িতে। সেখানে গিয়ে দেখে বনের সব পাখিরাই কনিকার কাছ থেকে সিঙ্গারা কিনে খাচ্ছে। আমাকে একটা সিঙ্গারা দাও তো। কনিকা শালিককে সিঙ্গারা দেয়। সেদিন কনিকাকে আর কষ্ট করে জঙ্গলে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করতে হয়নি। এতে কনিকা আজ ভীষণ খুশি হয়েছে।
বাহ, বুদ্ধিটা তো আমার বেশ কাজে লেগেছে। এখন থেকে আর কষ্ট করে বনে গিয়ে সিঙ্গারা বিক্রি করব না, এখন থেকে বাড়িতে বসেই সিঙ্গারা বিক্রি করব। আজ আগের দিনের তুলনায় অনেক বেশি লাভ হয়েছে। এখন থেকে কণিকা বাড়িতেই একটা সিঙ্গারার দোকান দেয় আর সিঙ্গারা বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা তার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা বিক্রি করে অনেক বড়লোক হয়েছে। একদিন টুনি শহর থেকে কিছুদিনের জন্য বনে বেড়াতে আসে আর সে তার মেয়ে টিংটিংকেও সাথে নিয়ে আসে। টুনি বেশ বুদ্ধিমতী আর সচেতন ছিল। মা, ও মা, দেখো একটা সিঙ্গারার দোকান, আমি সিঙ্গারা খাবো মা, নিয়ে দাও না মা। ও মা। না রে মা, ওসব খাবার খাওয়া যাবে না। আর দেখ না ওখানে কত ভিড়, পরে কিনে দেব। কিন্তু টিংটিং কোনো কথাই শোনে না, যার কারণে টুনি টিংটিংকে একটা সিঙ্গারা কিনে দেয়। সিঙ্গারা খেয়ে টিংটিং এর নেশা বেড়ে যায়। আর পরের দিন, মা আমাকে কিছু টাকা দাও না, আমি সিঙ্গারা খাবো। দাও না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না, ওই সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে মা, দাও না মা। বলছি আমার কাছে একদম টাকা নেই, আর ওইসব খাওয়া একদম ভালো না কিন্তু। এরপর টুনি রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু টিংটিং এর নেশা কিছুতেই কমছে না। টিংটিং টাকা চুরি করে সিঙ্গারা খেতে যায়। কিছুক্ষণ পর টুনি ঘরে এসে দেখে তার ব্যাগে কোনো টাকা নেই। এ দেখে টুনি বুঝতে পারে যে এটা একমাত্র টিংটিং এর কাজ। আর এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, মেয়েটা তো আমার এরকম ছিল না, আগে আমি যেটা বলতাম ও তো সেটাই করতো, কিন্তু এখন কি হলো? সেদিন সিঙ্গারা খাওয়ার পর থেকে একদম সিঙ্গারা খাওয়ার নেশা ছাড়ছেই না। আবার দেখছি বনের সবাই ওই সিঙ্গারাওয়ালির সিঙ্গারা খায়। না, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না, বিষয়টা আমাকে দেখতে হচ্ছে তো। এই বলে টুনি কণিকার ওপর নজর রাখতে শুরু করে। রাতে কণিকা তার বাড়িতে টাকা গুনছিল আর বলছিল, বাবা, বনের পাখিরা কত বোকা, আমি সিঙ্গারায় আমার নেশার ঔষধ মিশিয়ে সবাইকে আমার সিঙ্গারায় আসক্ত করে ফেলেছি। এভাবে তো আমি এখন অনেক বড়লোক হব। আর এসব কিছু শুনে টুনি বলে, ও এই ব্যাপার তাহলে, কিন্তু আমি তো তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেব না। লোভী সিঙ্গারাওয়ালি, কালকেই তোর দিন শেষ। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি বনের সব পাখি আর পুলিশ সহ কণিকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আরে তোমরা সবাই এখানে কি করছো? আর আর পুলিশ এখানে কেন? তোমার জন্য কণিকা, তুমি সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে বিক্রি করো। সব সত্যিটা সবাইকে নিজের মুখে বলো, নইলে পুলিশে ধরিয়ে দেব। কণিকা সবাইকে একসঙ্গে দেখে ভয়ে সত্যিটা খুলে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করেছি, আমি এমন আর কখনো করব না। আর এসব শুনে পুলিশ কণিকাকে ধরে নিয়ে যায়। আর বনের সবাই টুনির বুদ্ধির জন্য অনেক প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।